বাজেট নিয়ে আরও আলোচনা করতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, বাজেটের পর নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাওয়ার কারণ কি? নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। একটি হচ্ছে বাজেটের যে কর কাঠামো গতকালকে প্রস্তাব করা হয়েছে সেটির একটি প্রভাব থাকতে পারে। আরেকটি থাকতে পারে যে সরবরাহ ব্যবস্থার যে ইন্টারভেনশন সেটি। আরেকটি থাকতে পারে যে মানুষের কাছে কিছু মানুষের কাছে টাকা বেশি আছে। এই তিন কারণেই সাধারণত মূল্যস্ফীতিটা দেখা দেয়, যে নিত্যপণ্য বা বিভিন্ন ধরনের পণ্যে কীরকম কর নিচ্ছে সরকার, এটি একটি উল্লেখযোগ্য দিক। আবার বাজারে টাকার সরবরাহটা কেমন, এটি আরেকটি উল্লেখযোগ্য দিক। একই সঙ্গে পণ্যের সরবরাহ এবং তদারকি কেমন, এই তিনটা বিষয় মিলেই আসলে বাজারে পণ্যের দাম কেমন হবে সেটি নির্ভর করে। বাজেটে গতকাল আমরা যেটি দেখেছি যে নানা ধরনের পণ্যে ভ্যাট এবং কর আরোপ করা হয়েছে এবং আমরা দেখেছি এই বিষয়ে মানুষের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া। যে তুলনায় কর বাড়ানো হয়েছে মোবাইল থেকে শুরু করে নানা ধরনের কোমল পানীয়, মিষ্টি পানীয়, চকলেট বা আমসত্ত্ব ইত্যাদি ইত্যাদি নানা পণ্যে, আবার বাসাবাড়িতে ব্যবহৃত হয় যেরকম এসি, ফ্রিজ, বিভিন্ন ধরনের পণ্যে কিন্তু এই যে কর আরোপ করা হয়েছে। এবং আপনি জানেন যে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদেরও একটি মনস্তাত্ত্বিক বিষয় এখানে আছে যে বাজেট আসলেই বেশ কিছু পণ্যের দাম বাড়বে। সেই বিবেচনা তারা সবসময় যখনই বাজেট আসে বা যখনই কোনো বেতন ইনক্রিমেন্টের ঘোষণা আসে তখনই কিন্তু বাজারে নানা ধরনের পণ্যের দাম বেড়ে যায়। এটিতে কিন্তু এই জায়গায় বড় দুর্বলতা হচ্ছে বাজার তদারকি এবং বাজারে পণ্য সরবরাহের স্বাভাবিকতা রক্ষা করতে না পারা। বাজার তদারকি এখানে একটা বড় সমস্যার কথা বলছেন আপনি। আরেকটি বিষয় একটু জানাবেন, সিপিডি বলছে যে বাজেট সংকট কাটাতে পারবে না এই বাজেট, এই বিষয়ে আপনার মত কি? দেখুন, অর্থনীতিতে নানা ধরনের সংকট আছে। সবচেয়ে বড় সংকটের জায়গাটা হচ্ছে ব্যাংকিং খাতের যে অনিয়ম, ব্যাংকিং খাতের খেলাপি ঋণ, সেখানে ডলার সংকট, ঋণের সুধার, সেই একটা দিক। আরেকটি দিক হচ্ছে সরকারের কাছে টাকা নেই, অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড খুব বেশি রাজস্ব আদায় করতে পারছে না। আরেকটি হচ্ছে যে সরকারের যে ব্যয় করার কথা, যে মূল্যস্ফীতি এখন আছে, সাধারণ মানুষের জন্য সরকারের যেভাবে ব্যয় করার কথা সরকার সেভাবে ব্যয় করতে পারছে না। আবার সরকারের আয় ঋণ নির্ভরতা হয়ে গেছে। এখানে অনেকগুলো দিক আছে। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে এবার যে হারে নতুন করে বা করের হার যেভাবে বাড়ানো হয়েছে, সরকারের আয় কিছুটা হলেও বাড়বে এবং এখানে IMF-এর যেহেতু চাপ আছে সরকার এই দিকটায় মনোযোগ দিচ্ছে। কিন্তু সরকারের অন্যান্য যে ব্যয়গুলো, অলস ব্যয়, যেমন সরকারের কর্মচারীদের বেতন ভাতায় প্রায় 1 লাখ কোটি টাকা খরচ হবে, আবার সুদ পরিশোধে প্রায় 1.25 লাখ কোটি টাকার মতো খরচ হবে। তো এই যে সরকারের অনুন্নয়ন ব্যয়গুলো বেড়ে গেছে, এই ব্যয়গুলো সরকার কিভাবে কমাবে বা সেইখানে আসলে গুণগত পরিবর্তনটা কি, এই বিষয়গুলো কিন্তু বাজেটে নাই। একইভাবে ব্যাংকিং খাতের যে সংকট চলছে, এখানে যে খেলাপি ঋণ, আপনি জানেন যে গতকালকেও বাংলাদেশ ব্যাংক তথ্য দিয়েছে 1,82,000 কোটি টাকার মতো এই মুহূর্তে খেলাপি ঋণ আছে। এর বাইরে আদালত এবং যেগুলো বই থেকে বাদ দেওয়া হয়েছে হিসাবের খাতা থেকে, সেগুলো যোগ করলে কিন্তু আরও অনেক বেশি। তো এই যে খেলাপি ঋণ, আমরা নিত্য নতুন কেলেঙ্কারি দেখছি, বড় ঋণের খেলাপি হওয়া দেখছি, সেগুলো আসলে সংকট কিভাবে সমাধান হবে, সিপিডি আসলে সেই দিকগুলোই নির্দেশ করেছে যে সরকারের আয় বাড়বে কিনা, সরকার তার অনুন্নয়ন ব্যয়গুলো কমিয়ে আনতে পারবে কিনা এবং ব্যাংকিং খাতে যে পরিস্থিতি চলছে সেটি স্বাভাবিক অবস্থায় আসবে কিনা। বার্তাকক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী রুহুল আমিন।